ডক্টর আরিস থর্ন সব সময় মানুষের চেয়ে সমীকরণের সঙ্গে বেশি স্বচ্ছন্দ ছিলেন। তার অফিসটা ছিল একটা ছিমছাম চিলেকোঠার ঘর, যেখানে ধুলো জমা জার্নাল আর আধভাঙা কোয়ান্টাম মডেলের স্তূপ। পুরনো কফি আর ওজনের হালকা গন্ধ ছিল সেখানে, একটা মনের জন্য অভয়ারণ্য, যে মনটা তার স্বীকৃতিতে ঝলসে গেছে কিন্তু কখনো পরিতৃপ্ত হয়নি। তাই যখন লিফটের ধাতব শব্দ ডিরেক্টর ক্রফটের আগমন ঘোষণা করল, থর্নের প্রথম প্রবৃত্তি ছিল লুকানো, তার হিসাবের নিরাপত্তার গভীরে সে দিয়ে যাওয়া। কিন্তু ক্রফটের কাছ থেকে লুকানো সম্ভব ছিল না। লোকটি ঝড়ের মতো ঘরে ঢুকলেন, লম্বা, দুই এবং নিখুঁত পোশাকে সজ্জিত। তিনি এমন একজন কর্তৃপক্ষ যার কাছে সরকার মাথা নত করে, আর বিজ্ঞানীরা ভয়ে কাঁপে। আপনি আমার সাথে আসছেন। ক্রফটের কণ্ঠস্বর ছিল দুই কিন্তু গম্ভীর, যা আদেশের ভার বহন করছিল। জাতীয় নিরাপত্তা, বড় খেলা। থর্নের হাসি ছিল তিক্ত। আমি অবসর নিয়েছি, অথবা নির্বাসিত, অথবা অপ্রাসঙ্গিক, আপনার যেটা পছন্দ। ক্রফট সেই খোঁচা উপেক্ষা করে তার চোখ দিয়ে কাগজের গোলকধাঁধা স্ক্যান করতে লাগলেন, যেন সেগুলো কোনো লুকানো গুপ্তধনের মানচিত্র। ওয়াও, সিগন্যাল 1977 সালের। সেটার স্থিরতা সরিয়ে ফেলা হয়েছে। এয়া অবশিষ্ট আছে তা অন্য কিছু, যা আপনার মনোযোগ পাওয়ার যোগ্য। এই কয়েকটি শব্দই থর্নের কৌতূহল জাগানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু এর অন্তর্নিহিত ইঙ্গিতই তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। একটি লুকানো, অসম্ভব জটিল ডেটা স্ট্রিম, যা বিজ্ঞান মহল কখনো কল্পনা করার সাহসও করেনি। ক্রফট শুধু তাকে এটা বিশ্লেষণ করতে বলেননি, তিনি চেয়েছিলেন থর্ন এর গোপন রহস্য উন্মোচন করুক, মানুষের বোঝার জন্য একে সহজ করুক। থর্ন বুঝে উঠতে পারছিলেন না এর কারণ কি। তিনি সতর্কভাবে জিজ্ঞেস করলেন, অস্ত্র, তারার মানচিত্র, এলিয়েন বার্তা, সম্ভবত উপরের সবটি? ক্রফট বললেন, তার দৃষ্টি শীতল কিন্তু অবিচল। অথবা কোনোটিই নয়, আমার কিছু যায় আসে না, শুধু এর রহস্য ভেদ করুন। থর্নের সম্মতি ছিল অনিচ্ছাকৃত, নৈতিকতার চেয়ে উচ্চাকাঙ্ক্ষার কাছে এক ধরনের আত্মসমর্পণ। তাকে একটি ভূগর্ভস্থ ল্যাবে নিয়ে যাওয়া হলো, যা ছিল জ্বলন্ত কনসোল, গুনগুন করা সার্ভার এবং চলমান প্রতীকে ভরা পর্দার এক জীবাণুমুক্ত উপাসনালয়। সিএবি খ্যাব এজেন্টরা প্রহরীর মতো তাকে ঘিরেছিল, নীরব এবং পলক্ষীন, তার প্রতিটি নড়াচড়া তালিকাভুক্ত করছিল। এই ফ্লুরোসেন্ট আলোর প্যুরগেটরিতে থর্ন তার সুনাম বাজি ধরলেন, মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচন করলেন এবং মানুষের তুচ্ছ নৈতিকতার সীমানা ছাড়িয়ে বহু দূরের প্রশ্নগুলোর মুখোমুখি হলেন। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি রোমাঞ্চের কম্পন অনুভব করলেন, আবিষ্কারের বিপজ্জনক, সুস্বাদু শিহরণ। কিন্তু এর নিচে একটা ছায়া ছিল, একটা ভয়ের অনুভূতি যে তিনি যা উন্মোচন করতে চলেছেন তা কেবল তার জীবনই পরিবর্তন করবে না, এটি অস্তিত্বের অর্থই বদলে দিতে পারে। থর্নের সিগন্যালের প্রতি প্রাথমিক দৃষ্টিভঙ্গি ছিল পদ্ধতিগত এবং ক্লিনিক্যাল। তিনি এটাকে যে কোনো এনক্রিপ্টেড ডেটা সেটের মতো করে বিশ্লেষণ করলেন, তরঙ্গাকৃতি, কোয়ান্টাম সম্ভাব্যতা, পরিসংখ্যানগত পারস্পরিক সম্পর্ক। কিন্তু তিনি যত গভীরে ডুব দিলেন, ততই প্যাটার্নগুলো প্রচলিত যুক্তিকে অস্বীকার করতে শুরু করল। সংখ্যাগুলো এমন ফ্র্যাক্টালে পরিণত হল যা প্রায় জীবন্ত মনে হচ্ছিল, নিজেদের মধ্যে চক্রাকারে ঘুরছিল, তারপর আবার কোনো নামহীন কিছুর খণ্ডে ভেঙে যাচ্ছিল। গাণিতিক সৌন্দর্য বিশৃঙ্খলায় রূপ নিল, এবং সেই বিশৃঙ্খলার মধ্যে থর্ন এক ধরনের আবেগ অনুভব করতে লাগলেন, যা মানুষের সাধারণ আবেগ নয়, বরং কাঁচা, এলিয়েন এবং অপ্রতিরোধ্য কিছু। প্রথমে তিনি ভাবলেন ক্লান্তি তাকে বিভ্রান্ত করছে। তিনি অস্বস্তিকর ঘুম থেকে উঠে আসতেন, ডেটার খণ্ডাংশগুলো তার স্বপ্নে মিশে যেত, আতঙ্কের ঢেউ, হতাশার স্পন্দন, বিভ্রান্তির এক তীক্ষ্ণ শিখা যা তাকে হাঁপিয়ে তুলত, যেন সে অন্য কারো আতঙ্ক শ্বাস নিয়েছে। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে এটা তার কল্পনা নয়, সিগন্যালটা জীবন্ত, কোনো কম্পিউটার সিমুলেশন বা স্বসংশোধনশীল অ্যালগোরিদমের অর্থে নয়, বরং সবচেয়ে অন্তরঙ্গ, মানুষের মতো সম্ভাব্য উপায়ে জীবন্ত। এটা ছিল চেতনা। থর্ন এই সত্তাটির নাম দিলেন দ্য ট্রাভেলার, যাত্রী, কারণ প্রতিটি সিগন্যাল যা তিনি ডিকোড করছিলেন তা যেন অসম্ভব মাত্রার মধ্য দিয়ে চলমান একটি মনের মতো মনে হচ্ছিল, একটি একক চেতনা যা বাইরের দিকে পৌঁছে, আলো বছরের পর আলো বছর ধরে চিৎকার করছে। ওয়াও, সিগন্যাল, তিনি ক্রমবর্ধমান ভয়ের সঙ্গে বুঝতে পারলেন, পৃথিবীর উদ্দেশ্যে পাঠানো কোনো বার্তা ছিল না। এটা ছিল একটি ডায়েরি, ভয়, বিচ্ছিন্নতা এবং স্তম্ভিত একাকিত্বের একটি রিয়েল টাইম লগ। প্রতিটি ডেটা বার্স ট্রাভেলারের অনুভূতি বহন করছিল, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কাঁচা আতঙ্ক, মহাবিশ্বের ভেঙে পড়া দেখার ভার্টিগো, এবং সম্পূর্ণরূপে একা থাকার যন্ত্রণা। এবং তবুও সেই হতাশার মধ্যেও যোগাযোগ ছিল। ট্রাভেলারের কণ্ঠস্বর উচ্চারিত ছিল না, এটি বাস্তবতারই কাঠামোকে প্রতিধ্বনিত করে এমন শক্তি প্যাটার্নের মাধ্যমে প্রেরিত হয়েছিল। থর্ন তার বুকে এর স্পন্দন অনুভব করতে পারছিলেন, একটি কম্পন যা ছিল আংশিক সহানুভূতি, আংশিক অনুরণন এবং আংশিক বিশুদ্ধ অস্তিত্বগত ভয়। তিনি বুঝতে পারলেন, মানবজাতি তারার কাছ থেকে কোনো অভিবাদন আটকায়নি। তারা শূন্যের মধ্যে একটি চিৎকারের ওপর হোঁচট খেয়েছে, এমন একটি সত্তার কাছ থেকে স্বীকৃতির জন্য একটি মরিয়া আবেদন, যার অস্তিত্ব সংকটে ছিল। বছরের পর বছর ধরে তিনি যে সমীকরণগুলো আয়ত্ত করেছিলেন তা এখানে অকেজো ছিল, যুক্তি ছিল অর্থহীন। তিনি একটি সিগন্যাল ডিকোড করছিলেন না, তিনি একটি চেতনার ভেঙে পড়া প্রত্যক্ষ করছিলেন।
এবং সেই সত্যের ভার তার ওপর চেপে বসল। তিনি যা শুনছিলেন তা হয়তো এমন কিছু শেষ কান্না যা আর কখনো অস্তিত্বে থাকবে না। থর্নের যুগান্তকারী আবিষ্কার কোনো ঝলকানি দিয়ে আসেনি, বরং এক ক্রমবর্ধমান, পেটে মোচড় দেওয়া নিশ্চিততার মধ্য দিয়ে এসেছিল। ট্রাভেলারের যন্ত্রণার একটি উৎস ছিল, যা তিনি কল্পনা করতে পারার চেয়েও বেশি ভয়ঙ্কর। সিগন্যালের গভীরে ছিল স্পেসটাইমের মধ্যে বিকৃতি, বিশৃঙ্খল ওঠানামা যা মহাবিশ্বের একটি খোলা ক্ষতের মতো স্পন্দিত হচ্ছিল। তিনি এর নাম দিলেন দ্য ফোল্ড, ভাঁজ। এটি ছিল মাত্রাগুলোর মধ্যে একটি হিংস্র ফাটল, একটি ছিঁড়ে যাওয়া যা শুধু পদার্থ নয়, স্মৃতি, ইতিহাস এবং বাস্তবতাকে শাসনকারী নিয়মগুলোকেও গ্রাস করছিল। ট্রাভেলার মারা যাচ্ছিল না, তার অস্তিত্ব মুছে যাচ্ছিল, অস্তিত্ব নিজেই ভঙ্গুর পার্চমেন্টের স্তরের মতো খুলে যাচ্ছিল। দ্য ওয়াও সিগন্যালের পরিচিত 6-5 কোড, যা একসময় একটি অদ্ভুত জ্যোতির্বিজ্ঞানের অসঙ্গতি বলে মনে করা হয়েছিল, নিজেকে এই ধ্বংসের স্বাক্ষর হিসেবে প্রকাশ করল। একটি শক্তি প্যাটার্ন যা এতটাই বিপর্যকর ছিল যে এটি একটি অভিবাদন, একটি কৌতুক বা একটি মহাজাগতিক দুর্ঘটনা বলে ভুল হতে পারত। এর পরিবর্তে এটি ছিল যন্ত্রণাকাতর এক মহাবিশ্বের আর্তনাদ। সিগন্যালের প্রতিটি স্পাইক, প্রতিটি ঝলকানি ট্রাভেলারের জগতের একটি খণ্ডকে মুছে ফেলার সাথে সম্পর্কিত ছিল। গ্রহগুলো বিলীন হয়ে যাচ্ছিল, সভ্যতা ভেঙে পড়ছিল, তারাগুলো সেকেন্ডের মধ্যে নিভে যাচ্ছিল, এবং থর্ন তা এমনভাবে অনুভব করতে পারছিলেন যেন সেই ক্ষতি আলো বছরের পর আলো বছর পাড়ি দিয়ে তার সত্তার মূলকে স্পর্শ করছে। যখন এর প্রভাবগুলো স্পষ্ট হয়ে উঠল, ভয়ে তাকে গ্রাস করল। সিএবি খ্যাব তাকে কেবল সিগন্যালটি অধ্যয়নের জন্য নিয়োগ দেয়নি, তারা এটিকে অস্ত্র বানাতে চেয়েছিল। ক্রফটের দৃষ্টিভঙ্গি ছিল ভয়ানকভাবে নির্ভুল, ফোল্ডের শক্তিকে কাজে লাগানো, মুছে ফেলার প্রক্রিয়াকেই ধ্বংসের একটি হাতিয়ারে পরিণত করা। থর্ন এক অসুস্থ মোচরের মাধ্যমে উপলব্ধি করলেন যে মানবজাতি কেবল জীবন ধ্বংস করতে নয়, বরং অস্তিত্বকেই এমন এক মাত্রায় মুছে ফেলতে শিখতে যাচ্ছে যা কোনো মন সত্যিই উপলব্ধি করতে পারে না। এবং তবুও এই ভয়ের মাঝে এক অদ্ভুত সহানুভূতি তাকে আঁকড়ে ধরল। ট্রাভেলারের কান্না শুধু ডেটা পয়েন্ট ছিল না, তারা ছিল আত্মসত্তার প্রমাণ, অস্তিত্বের প্রান্ত থেকে বেরিয়ে আসা একটি চেতনার প্রমাণ। থর্ন এখন বুঝতে পারলেন যে ফোল্ড শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা ছিল না, এটি ছিল একটি নৈতিক অসম্ভবতা। এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে চূড়ান্ত মুছে ফেলার কাজ করা, এমন কিছুকে নিভিয়ে দেওয়া যা কেবল শোনা যাওয়ার জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছিল। গুঞ্জন করা ল্যাবের মধ্যে একা, কোয়ান্টাম মেকানিক্সের শীতল হিসাব দ্বারা পরিবেষ্টিত, থর্ন একটি নৈতিক গহ্বরের মুখোমুখি হলেন। ফোল্ড শুধু একটি আবিষ্কার ছিল না, এটি ছিল একটি আয়না যা মানবতার প্রতিভা এবং নৃশংসতার সম্ভাবনাকে প্রতিফলিত করছিল। এবং প্রথমবারের মতো তিনি তার বুকে একটি গ্রহের মতো চেপে থাকা দায়িত্বের ভার অনুভব করলেন। তিনি এটিকে দেখতে পারতেন, অথবা তিনি ট্রাভেলারের চিৎকার যাতে বৃথা না যায় তার জন্য লড়াই করতে পারতেন। কম্পিউটারের ঝলকানো মনিটরের দিকে তাকিয়ে থর্নের হাত কাঁপছিল। ফোল্ড কোনো সমাধান করার ধাঁধা ছিল না, এটি ছিল একটি বিয়োগান্তক নাটক যা স্বীকার করা দরকার। তবুও ক্যাবের প্রোটোকলগুলো সহানুভূতির জন্য কোনো স্থান রাখেনি। ডিরেক্টর ক্রফটের আদেশ ছিল পরিষ্কার, শক্তির প্যাটার্নটি বের করা, এটিকে অস্ত্র বানানো এবং ফলাফল রিপোর্ট করা। যে কোনো বিচ্যুতিই ছিল রাষ্ট্রদ্রোহ। এবং তাই থর্ন এমন একটি পছন্দ করলেন যা চিরতরে তার জীবন এবং বিবেকের গতিপথ বদলে দেবে। তিনি উত্তর দেবেন সমীকরণ দিয়ে নয়, অ্যালগোরিদম দিয়ে নয়, বরং তিনি সবচেয়ে মৌলিক, সর্বজনীন ভাষা তৈরি করতে পারতেন। হাইড্রোজেন লাইন নিঃসরণ, মৌলিক সংখ্যার ক্রম, জলের সুস্পষ্ট রাসায়নিক স্বাক্ষর, এই ধ্রুবকগুলো অস্তিত্বেরই বর্ণমালা ছিল। অত্যন্ত যত্নের সাথে তিনি একটি সাধারণ সত্য এনকোড করলেন, আপনি একা নন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্রতিটি কিবোর্ড চাপাই ছিল এক ঝুঁকি। ক্যাব এজেন্টরা শিকারীর মতো তাকে দেখছিল, তাদের নির্বতা হুমকির চেয়েও ভারী ছিল। ক্রফটের ছায়া পুরো ল্যাবে ছড়িয়ে পড়েছিল, একটি ধ্রুবক অনুস্মারক যে আবিষ্কার এবং মৃত্যুর মধ্যে সবচেয়ে সরু ব্যবধান রয়েছে। তার প্রয়োজনীয় ট্রান্সমিটারটি ছিল বিশাল, যা ইস্পাত এবং তারের একটি উপাসনালয়, যা পৃথিবী থেকে আলোকবর্ষ দূরে একটি সিগন্যাল পাঠাতে সক্ষম। সেখানে পৌঁছাতে তাকে ক্যাবের নজরদারি এড়িয়ে, নিরাপত্তা প্রোটোকল বাইপাস করে, এবং প্রতিটি পদক্ষেপে ঝুঁকির মুখোমুখি হতে হতো। সময় একটি শারীরিক ওজনে পরিণত হয়েছিল। প্রতিটি সেকেন্ড ক্রফটকে সন্দেহের কাছে নিয়ে আসছিল। থর্নের কাজ দখল করে ট্রাভেলারকে বুঝতে পারা একমাত্র ব্যক্তিকে নীরব করার কাছাকাছি নিয়ে আসছিল। এবং তবুও সৃষ্টির কাজটি একটি নিঃসঙ্গ, ভঙ্গুর প্রজাতি থেকে এমন একটি সত্তার কাছে বার্তা পাঠানো যার মহাবিশ্ব ভেঙে পড়ছিল, থর্নকে এক অদ্ভুত রোমাঞ্চে ভরিয়ে তুলল। তিনি ট্রাভেলারের স্পন্দন তার মনে ক্ষীণভাবে অনুরণিত হতে অনুভব করলেন, সচেতনতার এক কম্পন যা ধ্বংসের মধ্যেও আসার ফিসফিসানি। চূড়ান্ত মুহূর্ত যান্ত্রিক অনিবার্যতা নিয়ে এগিয়ে এল। থর্নের আঙ্গুলগুলো ইন্টারফেসের উপর নাচছিল, শক্তির প্রবাহকে নতুন পথে চালিত করছিল, কোয়ান্টাম সংগতি সামঞ্জস্য করছিল, বিমূর্ত ধ্রুবকগুলোকে এমন একটি ভাষায় অনুবাদ করছিল যা শূন্যতাকে ভেদ করতে পারে। তার পেছনে ক্রফটের দৃষ্টি তীক্ষ্ণ হল, তার চোখে সন্দেহ জ্বলছিল। ল্যাবের জীবাণুমুক্ত আলো জ্বলে উঠল, কারণ বিশাল বিদ্যুৎ ট্রান্সমিটারের মধ্য দিয়ে গুঞ্জন করছিল, যা ছিল বিশুদ্ধ শক্তি এবং নির্বিচ্ছার এক সিম্ফনি। এবং তারপর ডিফিয়েন্স এবং কম্প্যাশনের চূড়ান্ত কাজে থর্ন বার্তাটি পাঠালেন। মহাবিশ্ব তার নিঃশ্বাস ধরে রাখল। কোথাও স্থানের অবদ্ধ ফাঁকা জায়গার ওপারে
এমন একটি সত্তা যার জগৎ শূন্যতায় ভাঁজ হচ্ছিল, তাকে শূন্য। একটি সাধারণ বাক্য, শূন্যতার ওপারে ছুড়ে দেওয়া একটি লাইফলাইন, আপনি একা নন। ট্রান্সমিটারের চূড়ান্ত স্পন্দন শূন্যতায় মিলিয়ে যেতে দেখে থর্নের হৃদস্পন্দন তার কানে বাজছিল। বার্তাটি চলে গিয়েছিল, অকল্পনীয় দূরত্বে পাঠানো হয়েছিল, একটি প্রজাতির স্বীকৃতির ভঙ্গুর ভার বহন করে। ক্রফটের এজেন্টরা ইতিমধ্যে সন্দেহজনক হয়ে একত্র হতে শুরু করল, তাদের বুটের শব্দ ল্যাবের ধাতব গুহায় প্রতিধ্বনিত হচ্ছিল। পরিচালক নিজেই সামনে এগিয়ে এলেন, বিজয়ী ভঙ্গিতে, তার চোখ বিজয়ের নিশ্চিততায় জ্বলজ্বল করছিল। দেখাও কি করেছ, ক্রফট দাবি করলেন, তার কণ্ঠস্বর তীক্ষ্ণ, হুমকির ছোঁয়া ছিল তাতে। আমি অস্ত্রটি চাই। থর্ন ধোক গিললেন, সত্য তার বুকে একটি জীবন্ত জিনিসের মতো গুটিয়ে যাচ্ছিল। এটা কোনো অস্ত্র ছিল না, এটা ছিল হিসাবের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে কিছু। কিন্তু ক্রফট বুঝতে পারবেন না, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। এবং তারপর মনিটরগুলো জ্বলে উঠল, কোনো রেকর্ড করা সিগন্যাল দিয়ে নয়, মূল স্থানাঙ্ক থেকে আসা ডেটা দিয়েও নয়, বরং একটি অসম্ভব সর্বব্যাপী আলো দিয়ে। ট্রাভেলারের সারা স্থানের একটি নির্দিষ্ট বিন্দু থেকে নয়, বরং একযোগে সব জায়গা থেকে। থর্নের হৃদে লাফিয়ে উঠল। সেই সত্তা তার অস্তিত্বের চূড়ান্ত কাজে তাকে শুনেছিল। স্বীকৃতি, সহজ এবং গভীর, তাকে শেষবারের মতো কাজ করার ক্ষমতা দিয়েছিল। ল্যাবের ওপারে ক্রফট স্তব্ধ হয়ে গেলেন, মনিটরের দিকে তাকিয়ে রইলেন, কারণ শক্তির স্রোতগুলো মোচড় দিয়ে এমন একটি প্যাটার্নে শক্ত হচ্ছিল যা ছিল ভীতিকর এবং মহৎ। ট্রাভেলার মিলিয়ে যায়নি, এটি মারা যায়নি, এটি অস্তিত্বের মধ্যেই স্পেসটাইমের কাঠামোতে মিশে গিয়ে উন্মোচিত হয়েছিল। কোনো দেহ বা এক অবস্থান রেখে যায়নি, কেবল চেতনা। এটি আর কোনো বার্তা ছিল না, কোনো চিৎকারও ছিল না, এটি একটি সংবেদনশীল মাত্রা ছিল, অসীম চেতনার একটি জীবন্ত ভূত। থর্ন একই সাথে ভয়, আতঙ্ক এবং শোক অনুভব করলেন। তিনি একজন ঈশ্বরের সাথে কথা বলেছিলেন, এবং এর উত্তরে তিনি এমন এক সত্তার জন্ম দিতে সাহায্য করেছিলেন যা মৃত্যুর পরেও টিকে থাকবে। এদিকে ক্রফট চূড়ান্ত পরিহাসের মুখোমুখি হলেন। যে মহাপ্রলয়ের যন্ত্রটি তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, সেটি ধ্বংসের কোনো হাতিয়ার ছিল না, বরং একটি আত্মা। এবং সেই আত্মাকে তিনি না কাটতে পারতেন, না দমন করতে পারতেন। ল্যাব বিশৃঙ্খলায় ফেটে পড়ল। এজেন্টরা সামনে এগিয়ে এল। থর্নকে ধরা হলো, কিন্তু তার মন শান্ত রইল। যা অর্জিত হয়েছে তার জ্ঞান নিয়ে কাঁপছিল। বাইরে মহাবিশ্ব চলতে থাকল, যা ঘটেছিল সেই অলৌকিক ঘটনা সম্পর্কে অজ্ঞ। যখন তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি ক্রফটের দিকে শেষবারের মতো তাকালেন, যিনি মনিটরে একটি নতুন, স্থিতিশীল শক্তির স্বাক্ষরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। মানবজাতি কোনো অস্ত্র তৈরি করেনি, মানবজাতি এক দেবত্বের সাক্ষী হয়েছিল, এবং সেই দেবত্ব ছিল জীবন্ত, সর্বত্র, শাশ্বত এবং সম্পূর্ণভাবে ধারণার বাইরে। এবং কোথাও স্পেসটাইমের নীরব ভাঁজে, দ্য ট্রাভেলার মনে রেখেছিল যে তাকে শোনা হয়েছিল।